হ্যালো, আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল বিষয় ঢুকে পড়া যাক। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আইনি কাঠামো নিয়ে কথা বলবো। বাংলাদেশ শ্রম আইন ২০০৬, যার সাথে আমরা ২০২৬ সালের সংশোধনীগুলো মিলিয়ে দেখব। আচ্ছা, এই আইনটা আসলে কি? সহজ কথায়, এটা হলো একটা দারুণ ব্যালেন্সিং অ্যাক্ট বা ভারসাম্য রক্ষার দলিল। একদিকে কারখানার উৎপাদন বাড়বে, অন্যদিকে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত হবে। এই দুটোর মধ্যে আইন কিভাবে একটা মজবুত সেতুবন্ধন তৈরি করেছে, সেটাই আজ আমরা ভেঙে ভেঙে দেখব। তবে বলে রাখি, আজকের এই বিশ্লেষণে আমাদের বিশেষ নজর থাকবে আইনের ৩য় অধ্যায়ের ওপর, যেখানে কিশোর শ্রমিকদের নিয়ে বিস্তারিত বলা আছে। পুরো ব্যাপারটাকে সহজে হজম করার জন্য আমরা আজকের আলোচনাকে এই ৬টি ভাগে ভাগ করেছি। ১. মূল ভিত্তি। ২. কিশোর শ্রমিক। ৩. কর্মঘণ্টা, ছুটি ও নিরাপত্তা। ৪. লে অফ ও ছাঁটাই। ৫. ট্রেড ইউনিয়ন ও অধিকার। এবং ৬. বিরোধ নিষ্পত্তি। তো চলুন শুরু করি পর্ব ১ দিয়ে, মূল ভিত্তি। যে কোনো আইন বুঝতে গেলে কিন্তু প্রথমেই কিছু খটমটে শব্দের অর্থ পরিষ্কার করে নেওয়া ভালো, তাই না? যেমন ধরুন ধারা ২-এ বলা অবসর শব্দটা। অবসর মানেই যে শুধু বয়স ফুরিয়ে যাওয়া তা কিন্তু নয়। নির্দিষ্ট বয়স হওয়ার পাশাপাশি কেউ যদি একটানা ২৫ বছর চাকরি পূরণ করে ফেলে, তাহলে সেই স্বাভাবিক পরমাদোষানকেও আইন অবসর হিসেবেই ধরবে। আবার ধরুন গৃহপরিচারক, যারা আমাদের বাসাবাড়িতে ফুল টাইম বা পার্ট টাইম কাজ করেন, আইনের চোখে তারাই গৃহপরিচারক বা ডোমেস্টিক ওয়ার্কার। এই বেসিক জিনিসগুলো মাথায় রাখা জরুরি, কারণ এগুলোর উপর ভিত্তি করেই সামনের বড় বড় নিয়মগুলো দাঁড়িয়ে আছে। এবার আসি পর্ব ২-এ, কিশোর শ্রমিক ও নিয়োগ। আর সত্যি বলতে এটাই আমাদের আজকের আলোচনার একদম মূল ফোকাস। আমরা এখন অধ্যায় ৩-এর গভীরে যাব, যেখানে কিশোর শ্রমিকদের সুরক্ষার কথা বলা হয়েছে। ভাবুন তো, একটা কম বয়সী ছেলে বা মেয়ের কি কারখানায় ভারী কাজ করার কথা? একদম না। আর ঠিক এই কারণেই ধারা ৩৪ থেকে ৩৮ পর্যন্ত আইন একটা শক্ত ঢাল তৈরি করে দিয়েছে। শুরুতেই বলা হয়েছে, শিশু বা কিশোরদের চাইলেই যে কোনো কাজে নিয়োগ দেওয়া যাবে না। ধারা ৩৫ অনুযায়ী শিশুদের কাজের সাথে যুক্ত করার জন্য কোনো চুক্তি করা আইনত পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু ধরুন কর্মক্ষেত্রে কারো বয়স নিয়ে হঠাৎ ঝামেলা বাঁধল, তখন কি হবে? ধারা ৩৬ বলছে একজন রেজিস্টার চিকিৎসকের সার্টিফিকেট দিয়ে সেই বয়সের বিরোধ মেটাতে হবে। সবচেয়ে বড় কথা হলো, ধারা ৩৭ অনুযায়ী কোনো কিশোরকে তখনই কাজে নেওয়া হবে যখন তার কাছে ডাক্তারের দেওয়া ফিটনেস সার্টিফিকেট থাকবে। আর এই সার্টিফিকেট নিলেই যে কাজ শেষ তা নয়, মালিক চাইলে ধারা ৩৮ অনুযায়ী যে কোনো সময় তাকে আবারও ডাক্তারি পরীক্ষা করাতে পারেন। মানে বুঝতে পারছেন তো, আইন এখানে কিশোরদের স্বাস্থ্যের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। আচ্ছা, ফিটনেস সার্টিফিকেট তো পাওয়া গেল, তার মানে কি একজন কিশোর যে কোনো কাজ করতে পারবে? প্রশ্নই ওঠে না। ধারা ৩৯ আর ৪০ একদম পরিষ্কার করে বলে দিচ্ছে, এমন কোনো বিপজ্জনক মেশিনে তাদের কাজ করতে দেওয়া যাবে না যা থেকে তাদের ক্ষতি হতে পারে। এরপর ধারা ৪১ তাদের কাজের সময়ের ওপর একটা কড়া লিমিট বসিয়ে দিয়েছে, যাতে কেউ তাদের দিয়ে অতিরিক্ত খাটুনি খাটিয়ে নিতে না পারে। আর ধারা ৪২-এর নিষেধাজ্ঞা তো আরও কড়া। ভূগর্ভে বা পানির নিচে কোনোভাবেই কোনো কিশোর শ্রমিককে কাজ করানো যাবে না, নো ওয়ে। আর হ্যাঁ, ধারা ৪৩ অনুযায়ী কিশোরদের কাজের রুটিন কারখানার এমন জায়গায় নোটিশ আকারে টাঙাতে হবে যা সবার চোখে পড়ে। এই পুরো অধ্যায় ৩-এর একটাই টার্গেট, কিশোররা যেন কোনোভাবেই শোষণের শিকার না হয়। এবার আমরা দেখব পর্ব ৩, কর্মঘণ্টা, ছুটি ও নিরাপত্তা। কর্মক্ষেত্রে ছুটি কার না ভালো লাগে বলুন? কিন্তু আইনের চোখে ছুটি আসলে খুব সুন্দরভাবে গোছানো। প্রথমত, নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ। হঠাৎ কোনো জরুরি কাজ পড়ে গেল, এই স্বল্পমেয়াদী ছুটিটা তখন আপনার জন্য। এরপর আসে পীড়া ছুটি বা সিক লিভ। তবে হ্যাঁ, ধারা ১১৬ বলছে এটার জন্য কিন্তু আপনাকে একজন রেজিস্টার্ড চিকিৎসকের সার্টিফিকেট দেখাতে হবে। আর শেষে আছে বার্ষিক ছুটি। আপনি একটানা কাজ করে যাবেন, আর সেই কাজের দিনের ওপর ভিত্তি করে আপনার জন্য বেতনসহ ছুটি জমা হতে থাকবে। হিসাবটা বেশ গাণিতিক, তাই না? ছুটি তো পেলেন, কিন্তু যখন কাজ করবেন তখন কারখানা পরিবেশটা কেমন হওয়া উচিত? দৈনন্দিন নিরাপত্তার ক্ষেত্রে আইন কিছু বেসিক রুলস ঠিক করে দিয়েছে, যেগুলো মানা একেবারে বাধ্যতামূলক।
যেমন মেঝে আর সিঁড়ি থেকে প্রতিদিন ময়লা সাফ করতে হবে, সপ্তাহে অন্তত একদিন জীবাণুনাশক দিয়ে ফ্লোর ধোয়া চাই। যেখানে পানি নিয়ে কাজ হয় সেখানে পানি যেন ঠিকমতো সরে যেতে পারে তার ব্যবস্থা থাকতে হবে। আর ধুলো বা ধোয়া থেকে কর্মীদের বাঁচাতে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। এগুলো কিন্তু কোনো রিকোয়েস্ট নয়, মালিক পক্ষের জন্য এগুলো প্রতিদিনের লিগ্যাল ডিউটি। আমরা চলে এলাম পর্ব 4-এ, লে অফ ও ছাঁটাই। ব্যবসা তো আর সবসময় রকেটের বেগে চলে না। মাঝে মাঝে কোম্পানিগুলো বিপদে পড়ে, কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। তখন আসে লে অফের প্রশ্ন। এরকম অপ্রত্যাশিত পরিস্থিতিতে মালিককে কিন্তু লে অফে যাওয়া শ্রমিকদের একটা খাতা বা রেজিস্টার মেনটেন করতে হয়। আর মজার ব্যাপার হলো, আইন এখানেও শ্রমিকদের একটা বড় সুরক্ষা দিচ্ছে। যদি কোনো কর্মীর সেখানে 1 বছরের বেশি সময় ধরে চাকরি করার অভিজ্ঞতা থাকে, তবে তিনি ক্ষতিপূরণ হিসেবে মূল বেতনের অর্ধেক এবং বাড়ি ভাড়ার অর্ধেকটা পাবেন। খারাপ সময় এটা কিন্তু বেশ বড় একটা স্বস্তি। আর যদি পরিস্থিতি এতই খারাপ হয় যে একেবারে কর্মী ছাঁটাই করতে হচ্ছে? সেখানেও একটা গোছানো প্রক্রিয়া আছে। মালিককে অবশ্যই 1 মাসের লিখিত নোটিশ দিতে হবে, অথবা সেই 1 মাসের বেতন দিয়ে দিতে হবে। আর ক্ষতিপূরণ? প্রতি 1 বছর চাকরির জন্য একজন কর্মী 30 দিনের মজুরি পাবেন। এখানেই শেষ নয়, যদি 1 বছরের মধ্যে কোম্পানি আবার কর্মী নেওয়া শুরু করে, তবে এই ছাঁটাই হওয়া কর্মীরাই সবার আগে চাকরি ফিরে পাওয়ার অগ্রাধিকার পাবেন। একদম ফেয়ার একটা সিস্টেম, তাই না? এবার আসি পর্ব 5-এ, ট্রেড ইউনিয়ন ও অধিকার। একটা প্রশ্ন করি আপনাদের। একটা কারখানায় তো হাজার শ্রমিক থাকে। বৈষম্য ছাড়াই এই এত মানুষের দাবি দাওয়া বা কথাগুলো কিভাবে মালিকপক্ষ পর্যন্ত পৌঁছায়? সবাই মিলে কি একসাথে দর কষাকষি করা সম্ভব? এর দারুণ একটা সমাধান দেওয়া আছে আইনের 13 নম্বর অধ্যায়ে। সেটা হলো ট্রেড ইউনিয়ন। আইন বলছে ইউনিয়ন করাটা একটা লিগ্যাল অধিকার। এর জন্য কারোর প্রতি বৈষম্য করা বেআইনি। শ্রমিকদের হয়ে কথা বলার জন্য এখানে যৌথ দর কোষাকষি প্রতিনিধি বা সংক্ষেপে সিবিএ নির্বাচন করা হয়। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, বৈধভাবে ইউনিয়ন করলে নির্দিষ্ট কিছু দেওয়ানি মামলা থেকে অব্যাহতি পাওয়া যায়। আর ইউনিয়ন চালানোর ফান্ডের জন্য শ্রমিকদের মজুরি থেকে সরাসরি চাঁদা কেটে নেওয়ার চেক অফ সুবিধাও আইনেই উল্লেখ করা আছে। আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, পর্ব 6, বিরোধ নিষ্পত্তি। কাজের জায়গায় মতবিরোধ তো হতেই পারে, তাই বলে কি কাল থেকেই সবাই মিলে ধর্মঘটে নেমে পড়বে? না, আইন বলছে একটা নির্দিষ্ট পথ মানতে হবে। প্রথমে আপনাকে আনুষ্ঠানিকভাবে বিরোধের কথাটা তুলতে হবে। এরপর টেবিলে বসে আলোচনার মাধ্যমে সেটা মেটানোর চেষ্টা করতে হবে। যদি সব চেষ্টাই ফেল করে, একমাত্র তখনই ধর্মঘট বা লকআউটের মতো কঠিন পথে যাওয়ার লিগ্যাল অধিকার তৈরি হয়। আর সবশেষে এই পুরো ঝামেলার চূড়ান্ত ফয়সালার জন্য রয়েছে শ্রম আদালত বা ট্রাইব্যুনাল। তো পুরো আইনটাকে যদি আমরা এক নজরে দেখি, এটা আসলে একটা দাঁড়িপাল্লার মতো। আইন শুধু এক পক্ষের কথা বলে না। মালিককে যেমন নিরাপদ পরিবেশ, ঠিকমতো বেতন আর ক্ষতিপূরণ দিতে হবে, তেমনি শ্রমিককেও কিন্তু নিজের দায়িত্বটা পালন করতে হবে। মানে কারখানার রুলস মানা, সাবধানে কাজ করা আর চুক্তির প্রতি সম্মান দেখানো। অধিকার আর কর্তব্যের এই ব্যালেন্সটাই আসলে কাজের পরিবেশকে সুন্দর রাখে। পরিশেষে আজকের এই পুরো আলোচনা থেকে আমাদের মেইন টেকঅ্যাওয়ে বা শিক্ষণীয় বিষয় কি? উদ্দেশ্য একটাই, ভারসাম্য বা ব্যালেন্স। বিশেষ করে আজকে আমরা অধ্যায় 3-এর কিশোর শ্রমিকদের নিয়ে যে বিস্তারিত নিয়মকানুনগুলো দেখলাম, তা থেকে বোঝাই যায় যে আইন সবার সুরক্ষার কথা কতটা সূক্ষ্মভাবে চিন্তা করেছে। আইন আসলে শুধু বইয়ের পাতায় থাকার বিষয় নয়, এটা আমাদের প্রাত্যহিক জীবনের অংশ। একটু ভাবুন তো, আমরা আজকে যে আইনি অধিকার আর দায়িত্বগুলোর কথা জানলাম, আমাদের চারপাশের কর্মক্ষেত্রগুলোতে কি সত্যি সেগুলো প্রতিফলন দেখতে পাচ্ছি? এই প্রশ্নটা আপনাদের জন্যই রেখে গেলাম। এতক্ষণ মনোযোগ দিয়ে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।